একটি বিশাল সমুদ্র যার চারদিকে নেই কোনো মানুষ কিংবা মানুষের বসতি, শুধুমাত্র সমুদ্রের অথই পানি, নেই কোনো কিনারাও। এমন অবস্থায় তিনজন আমেরিকান পাইলট বিমান ক্র্যাশ করে এই বিশাল সমুদ্রের মাঝে আটকা পড়ে যায় এবং তাদের সার্ভাইভ করতে হয়েছিল প্রায় ৪৫ দিন পর্যন্ত। তবে এখানেই কিন্তু শেষ নয়, সমুদ্রের মাঝেই তারা আবারও আটকা পড়ে যায় জার্মান সৈনিকদের হাতে, যারা তাদের উপর এক নির্মম এবং কঠোর অত্যাচার করেছিল। তবে এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটে? তারা কি এই বিশাল সমুদ্র এবং জার্মান সৈনিকদের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছিল? ২০১৪ সালে নির্মাণ করা এক ঐতিহাসিক সত্য কাহিনী নিয়ে আমাদের আজকের গল্পের নাম হলো আনব্রোকেন। গল্প শুরু হয় আর আমরা বিশাল আকাশের ভেতর কয়েকটা আমেরিকান ফাইটার বিমান দেখতে পাচ্ছিলাম, যারা তাদের টার্গেটের উদ্দেশ্যে বেরিয়েছে। কিন্তু এর মাঝে হঠাৎ করে নিচ থেকে উল্টো তাদের উপর হামলা করা শুরু হয়। বুঝতেই পারছিলাম শত্রু পক্ষরা তাদের উপর এই হামলা করছিল। তবে এখানে কিন্তু তারা হার স্বীকার করেনি। কোনোভাবে তাদের টার্গেটের উপর বোমা ফেলে তারা এখান থেকে দ্রুত ফিরে যায় এবং সেই সাথে কাহিনীও চলে আসে প্রায় আজ থেকে ২৫ বছর পেছনে, যেখানে লুইস নামের একটি ছোট্ট ছেলেকে আমরা দেখতে পাচ্ছিলাম। তার বয়স কিন্তু তেমন বেশি না, হয়তো ১০ বছরের মতো হবে। তবে অবাক করার বিষয় হলো, এই সামান্য বয়সেই লুইস সব ধরনের খারাপ কাজগুলো করছিল। সিগারেট খাওয়া থেকে শুরু করে মদ্যপান, এমনকি হিরোইন গাঞ্জাও সে সেবন করে। এ কারণে তার পরিবার তাকে অনেক মারধরও করেছিল। তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ধমকও তার পরিবার তাকে দেয়, কিন্তু এর কোনো প্রভাব লুইসের উপর পড়েনি। সে আবারও একই কাজগুলো করে যাচ্ছিল। তবে এদিকে তার বড় ভাই পিট একেবারে আলাদা, বলতে পারেন লুইসের একদম উল্টো। এভাবে করে একদিন লুইস তাদের বাড়ির পাশেই থাকা একটি খোলা মাঠের ভেতরে বসে মদ্যপান করছিল। এমন অবস্থায় কয়েকজন মানুষ তাকে ধরে ফেলে, কিন্তু লুইস কোনো রকম করে তাদের হাত থেকে পালিয়ে যায়। আর এত জোরে দৌড়াচ্ছিল, সে নিমিষেই যেন দূরে কোথাও হারিয়ে গেল। তবে এদিকে তার বড় ভাই পিট তাকে এমন অবস্থায় দেখেছিল। এজন্য একসময় সে লুইসের কাছে আসে এবং তাকে বলছিল, তুমি তো অনেক জোরে দৌড়াও, আমার মনে হচ্ছে তুমি একজন ভালো মানের দৌড়বিদ হতে পারবে। এজন্য আমি নিজে তোমাকে ট্রেন করব। এখানে আগেই বলে রাখি, লুইসের বড় ভাই পিট একজন অলিম্পিক রানার বিজয়ী ছিল। সে এর আগে কয়েকবার অলিম্পিকে অংশগ্রহণ করেও ছিল। এজন্য এবার লুইসকেও বলছিল সে যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কিন্তু লুইস এমনটা করতে চায় না, কারণ সে কোনো দৌড়বিদ হবে না। তবে পিট যখন তাকে অনেক বোঝায় এবং তার প্রশংসা করে, তখন লুইস তার কথায় রাজি হয়েছিল। আর পরদিন সকাল থেকেই পিট নিজে তাকে ট্রেন করানো শুরু করে। এভাবে করে কয়েকদিন পার হয়ে গেলে তাদের স্কুলে শুরু হয় এক দৌড় প্রতিযোগিতার আয়োজন, যেখানে লুইস নিজেও অংশগ্রহণ করেছিল। তবে দৌড় যখন শুরু হয়, লুইস নিজ ইচ্ছায় ধীরে ধীরে দৌড়াচ্ছিল, কারণ তার রেসলার হওয়ার কোনো প্রকার ইচ্ছা নেই। সে চায়নি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, একমাত্র তার বড় ভাইয়ের জন্যই এমনটা করেছে। এদিকে দূরে দাঁড়িয়ে তার বড় ভাই পিট এই সবকিছুই দেখছিল এবং তাকে গালি দিয়ে বলে, বলদের বাচ্চা, তুই এগুলো কি করছিস? তার বড় ভাইয়ের এমন কথা শুনে লুইসের ইগোতে অনেক হার্ট হয়েছিল, আর রাগের মাথায় সে এত জোরে দৌড়ানো শুরু করে বাকি সবাই তার পেছনে পড়ে গিয়েছিল। এবং এভাবে করে শেষ পর্যন্ত লুইস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এরপর ধীরে ধীরে করে আর কয়েক বছর পার হয়ে যায় এবং বর্তমানে লুইসের বয়স হচ্ছে ১৮ বছর। তার বড় ভাই এখনো তাকে দৌড়ের প্রশিক্ষণ দিচ্ছিল। আর এর কয়েকদিন পরেই লুইস একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় লুইস যদি প্রথম স্থান অর্জন করতে পারে, তাহলে সে অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পারি ঠিক এমনটাই হয়েছে। লুইস এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এবং নতুন একটি রেকর্ডে গড়েছিল ৪ মিনিট ১৯ সেকেন্ডের, যা এর আগে কেউ করতে পারেনি। লুইসের এমন সাফল্য দেখে তার পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল এবং সেই সাথে লুইস অলিম্পিকে যোগ দেওয়ার জন্য সুযোগ পায়। তার বড় ভাই পিট তাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য রেলওয়ে স্টেশন পর্যন্ত তার সাথে এসেছিল। এখানে পিট তাকে বিদায় জানায় এবং বলে, আমি সবসময় তোমার সাথে ছিলাম এবং থাকবো, তুমি কখনো নিরাশ হও না, অবশ্যই আমাদের বিজয় হবেই। এ কথা বলে পিট লুইসকে টেনে উঠিয়ে দেয়। আর পরদিন থেকে শুরু হয় লুইসের অলিম্পিক জেতার লড়াই। কিন্তু প্রথম অবস্থায় লুইস তেমন কোনো ভালো ফলাফল দিতে পারছিল না। বাড়ির সবাই তার এই খবর রেডিওর মাধ্যমে শুনছিল। সবাই অনেক হতাশ হয়ে পড়ে। তবে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক এমনটাই লুইসের সাথেও হয়েছিল। একদম শেষ পর্যায়ে লুইসের তার বড় ভাইয়ের বলা কথাগুলো মনে পড়ে যায়, আর নিমিষের মধ্যেই তার ভেতরে যেন এক অন্যরকম আত্মবিশ্বাস চলে আসে। লুইস এত জোরে দৌড়ানো শুরু করে সে নতুন এক বিশ্ব রেকর্ড গড়ে তুলেছিল ৩ মিনিট ৫৬ সেকেন্ডের। তারা এমন অবাক করার সাফল্য দেখে স্টেডিয়ামে থাকা সবাই জোরে জোরে হাততালি দিচ্ছিল এবং অনেক প্রশংসাও করছিল। এদিকে তার পরিবারেরও সবাই অনেক খুশি হয়। এভাবে লুইস তার প্রথম বিজয় অর্জন করলো। সময় বর্তমানে ১৯৩৭ সাল। তবে লুইসের লড়াই কিন্তু এখনো
শেষ হয়নি। তাকে তার দেশের জন্য গোল্ড মেডেল অর্জন করতে হবে। এজন্য 1940 সালে লুইস আবারও অলিম্পিকে যোগ দেয়, কিন্তু এখানে তার গোল্ড মেডেল জেতার স্বপ্ন আর পূরণ হলো না, কারণ তখন সমগ্র পৃথিবীর মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এজন্য 1940 সালের অলিম্পিক প্রোগ্রামকে বাতিল করা হয় এবং গল্প এখান থেকে আবারও চলে আসে বর্তমান সময়ে, যা আমরা গল্পের প্রথম দিকে দেখেছিলাম। এখানে জানা যায় লুইস এখন আমেরিকান সেনাতে ভর্তি হয়েছে। বিমানের ভেতরে লুইসের সাথে তার 2 জন সাথীও ছিল। তাদের টার্গেট হলো জাপানের একটি ক্যাম্পকে উড়িয়ে দেওয়া। এই মিশনে তারা সফলও হয়েছিল, তবে তাদের মাঝের একজন সাথী এখানে গুরুতরভাবে আহত হয়, এমনকি তাদের বিমানও কিছুটা ড্যামেজ হয়েছিল। তবে এরপরেও পাইলট অনেক কষ্ট করে তাদের বিমানটিকে মাটি পর্যন্ত ল্যান্ড করায়। কিন্তু এর একটু পরেই আবারও খবর আসে তাদের মাঝেরই কয়েকজন সৈন্য আটলান্টিক সমুদ্রের মাঝে আটকা পড়েছে। এজন্য তাদের বিমান নিয়ে যেতে হবে তাদের উদ্ধার করার জন্য। এজন্য লুইস সহ আরো কয়েকজন আমেরিকান সৈনিক সেই একই বিমান নিয়ে আবারও যাত্রা শুরু করে। কিন্তু তাদের বিমানের অবস্থা তেমন একটা ভালো ছিল না। একটু দূরে যাওয়ার পরেই বিমানের এক পাশের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং পাইলট পারছিল না বিমানটিকে কন্ট্রোল করতে। তাদের যে করেই হোক এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে, তা না হলে আর কোনো উপায় নেই। সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিমানটিকে সমুদ্রের মাঝেই ল্যান্ড করাবে এবং একটু পরেই পাইলট বিমানটি সমুদ্রের মাঝেই ক্র্যাশ ল্যান্ডিং করায়। তবে দুঃখের বিষয় হলো এই দুর্ঘটনায় লুইস এবং তার সাথের 2 জন বাদে বাকি সবাই তাদের প্রাণ হারিয়ে ফেলেছিল। এদিকে তারা 3 জন অনেক কষ্ট করে বিমানে থাকা লাইফ বোট বের করে তাদের জীবন বাঁচায়। লুইসের সাথে থাকা 2 জন সাথীর ভিতর একজনের নাম ছিল ম্যাক এবং অপরজনের নাম হলো ফিল। এখানে ম্যাক লুইসকে বলে, আমরা হয়তো আর বাঁচবো না, এই বিশাল সমুদ্রের মাঝে আমাদের কেউ বাঁচানোর জন্য আসবে না। কিন্তু এদিকে লুইস এত সহজে হার মানার পাত্র নয়। সে তাদের বলছিল, তোমরা এত তাড়াতাড়ি হার স্বীকার কেন করছো? আমরা তো সৈনিক, তাই না? আর সৈনিকরা তো হার স্বীকার করে না, লড়াই করে সামনের দিকে এগিয়ে যায়। আর আমরাও ঠিক এমনটাই করব। লুইস দেখতে পায় তাদের বোটের মাঝে কিছু খাবার ছিল, যার ভিতরে একটি পানির বোতল আর কয়েকটা চকলেটের টুকরা ছিল। লুইস তাদের 2 জনকে বলে, আমাদের সকাল বিকাল একটি করে চকলেট খেয়ে দিন পার করতে হবে, কারণ আমরা এখন বিশাল এক সমুদ্রের মাঝে আটকা, আর জানি না কবে বা কখন আমাদের কেউ নিতে আসবে। এজন্য আগে থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে থাকা দরকার। এখানে লুইসের কথায় তারা 2 জন সহমত জানায় এবং সারাদিন পার হয়ে রাত নেমে আসে। সারা রাত তারা বোটের ভেতরেই পার করে দেয়। আর পরদিন সকালে তাদের সামনে একটি আশার আলো দেখা যাচ্ছিল। দেখা যায় দূরে আকাশে একটি বিমান উড়ে যাচ্ছে। বিমানটি দেখা মাত্রই তারা তাড়াতাড়ি করে বিমানের দিকে ফ্লায়ার গান শুট করে, কিন্তু বিমানটা এতটাই দূরে ছিল যে সমুদ্রের মাঝে তাদের দেখতেই পায়নি। এভাবে করে তাদের আশার আলো যেন নিভে গেল। তবে এখনো কিন্তু তারা হার স্বীকার করেনি, তাদের লড়াই এখনো চলছে। এদিকে একসময় লুইস দেখতে পায় তাদের চকলেটের প্যাকেটটি একদম খালি হয়ে পড়ে আছে। কেউ হয়তো আগেই সব চকলেট একসাথে খেয়ে ফেলেছিল। লুইস ম্যাকের উপর সন্দেহ করে। ম্যাক বলে, আমার অনেক ক্ষুধা লেগেছিল, এজন্য আমি সবগুলো একসাথে খেয়ে ফেলেছি। ম্যাকের এমন কাজে লুইস অনেকটাই রেগে যায়। সে ম্যাককে বলছিল, এর পরিণাম সামনে অনেক ভয়ানক হতে পারে, তার সময় এলেই তোমরা বুঝতে পারবে। এভাবে করে সমুদ্রের মাঝে তাদের আজ 3 দিন পার হয়ে গেছে, কিন্তু এই 3 দিনে তারা কোনো খাবার খায়নি, এমনকি পানি পর্যন্ত না। 3 দিন না খেয়ে থাকার প্রভাব তাদের চেহারায় আমরা ভালোভাবেই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। তারা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল কবে তারা এই কষ্ট থেকে মুক্তি পাবে, কবে তাদেরকে ওইখানে নেওয়ার জন্য আসবে। তাদের প্রার্থনা ঈশ্বর না শুনলেও ঈশ্বর তাদের জন্য একটি খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। ফিল দেখতে পারে তাদের বোটের উপরে একটি পাখি এসে বসেছে এবং তারা মনে মনে চিন্তা করছিল এই পাখিটি দিয়েই তারা তাদের ক্ষুধা নিবারণ করবে। এমন অবস্থায় হঠাৎ করে ফিল তার হাত দিয়ে পাখিটিকে ধরে ফেলে আর 3 জন মিলে কাঁচাই পাখিটি চিবিয়ে খাচ্ছিল। কিন্তু খাওয়ার একটু পরেই তারা জোরে জোরে বমি করতে শুরু করে, কারণ এর আগে তো তারা আর কোনোদিন কাঁচা মাংস খায়নি। এখানে ফিল তাদের বলছিল, আমরা এটা চাইলেও খেতে পারবো না, এর যে কেমন হয় যদি আমরা সমুদ্র থেকে মাছ শিকার করি, কারণ আমরা তো এর আগেও কাঁচা মাছ খেয়েছিলাম, এজন্য আমাদের তেমন সমস্যা হওয়ার কথা নয়। ফিলের কথা মতো সেই পাখিটিকেই তারা চারা বানিয়ে সমুদ্র থেকে একটি মাছ শিকার করে আর কাঁচাই খাওয়া শুরু করে দেয়। এ খাবার তাদের তেমন ভালো না লাগলেও তাদের কিছুই করার ছিল না, বেঁচে থাকতে হলে তাদের খেতেই হবে। কাঁচা মাছ চিবিয়ে খাওয়া যে আসলে কতখানি কষ্টের হতে পারে তা তো আমরা বুঝতেই পারছিলাম। এভাবে করে তাদের ক্ষুধা নিবারণ হলেও রাতের বেলায় তাদের উপর আরেক বিপদ নেমে আসে। বিশাল এক তুফানের কবলে তারা পড়ে যায়। বারবার তাদের নৌকাটি বড় বড় সামুদ্রিক ঢেউয়ের নিচে পড়ে যাচ্ছিল। তবে হয়তো ঈশ্বর তাদের সহায় ছিলেন। একটু পরেই ঝড় থেমে যায় আর মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। আজ প্রায় অনেক দিন পর তারা 3 জন প্রাণ ভরে পানি পান করে। এত শান্তি যেন তারা আর কোনোদিনও খুঁজে পায়নি। রাত পার হয়ে সকাল হয়ে যায় এবং তাদের আজ এই সমুদ্রের মাঝে 27 দিন পার হয়ে গেছে।
তবে এই 27 দিনের মাথায় তারা আকাশে আরেকটি বিমান দেখতে পায়। বিমানটিকে টার্গেট করে ফ্লেয়ার গান শুট করলে দেখা যায় বিমান তো আমেরিকান নয়, এই বিমানটি ছিল জাপানি সৈনিকদের, যারা তাদের দেখতে পেয়ে উল্টো তাদের উপর হামলা করতে শুরু করে। এদিকে তাড়াতাড়ি করে 3 জন নৌকা থেকে সমুদ্রের ভেতরে ঝাঁপ দেয়, কিন্তু এখনো উপর থেকে জাপানি সৈনিকরা আক্রমণ করে যাচ্ছিল। এই আক্রমণে তাদের একটি নৌকা ফুটো হয়ে গিয়েছিল, যার ভেতরে পানি ঢুকতে শুরু করে। তাদের কাছে এখন একটি নৌকাই আছে, যা দিয়ে তাদের আগামী দিনগুলোতে সার্ভাইভ করতে হবে। এভাবে করে দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আশার আলো তারা খুঁজে পায়নি, না কেউ তাদের এখানে নেওয়ার জন্য আসে। সমুদ্রের ভেতর 45 দিন পার হয়ে গেলে ম্যাক তার জীবনের আশা সম্পূর্ণরূপে ছেড়ে দেয়। 45 দিন পর্যন্ত সমুদ্রের ভেতর সামান্য খাবার খেয়ে সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব না, যা ম্যাক ভালোভাবে বুঝতে পারছিল। আর ঠিক একসময় ম্যাক এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। তাদের একজন সাথীকে হারিয়ে লুইসের ফিল অনেকটাই হতাশ হয়ে পড়েছিল। এরপর ম্যাককে তারা সমুদ্রের মাঝে ভাসিয়ে দেয়, আর তারা দুইজন এখন তাদের মৃত্যুর প্রহর গুনছিল, কখন তারাও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। কিন্তু কথায় আছে না, যাদের মাথার উপর ঈশ্বরের ছায়া আছে তাদের চাইলেও কেউ মেরে ফেলতে পারে না। এখানে তাদের সাথেও ঠিক এমনটাই হচ্ছিল। কয়েকদিন কেটে গেলে এই উত্তপ্ত গরমের মাঝে তাদের মাথার উপর কোনো কিছুর একটা ছায়া এসে পড়ে, তবে এই ছায়ায় তাদের জীবনে আরেকটি বিশাল অন্ধকার নিয়ে আসছিল, তা হয়তো তারা জানতো না। আমরা দেখতে পারি ছায়া ছিল জার্মানি সৈনিকদের জাহাজের, যারা সমুদ্রের মাঝে তাদের দুইজনকে খুঁজে পেয়েছিল এবং বন্দি করে তাদের ক্যাম্পে নিয়ে আসে। এই জার্মান সৈনিকদের ক্যাম্প জঙ্গলের একদম গভীরে ছিল। হয়তো এখন তাদের উপর আরো কঠিন অত্যাচার করা হবে, তবে তাদের জীবন কিন্তু তারা সমুদ্র থেকে বাঁচাতে পেরেছে। এখানকার হেড অফিসার লুইসকে চিনতে পারে, কারণ লুইসের কাছে একটি পেপার ছিল, যার ভেতর তার অলিম্পিক জেতার ছবি দেওয়া। এদিকে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলছে, এজন্য জার্মানদের কাছে লুইসের ফিল হলো শত্রুপক্ষের। তাদের দুইজনকে অন্ধকার একটি ঘরের ভেতরে বন্দি করে নানা রকম অত্যাচার করা হচ্ছিল। এবং পরদিন সকালে লুইসকে বলা হয়, তোমরা তোমাদের কাপড় খুলে ফেলো। জার্মানদের কথা মতো তারা দুইজন তাদের গায়ের কাপড় খুলে ফেলে। তবে লুইসের এত কষ্ট আর অত্যাচার কোনোভাবেই সহ্য হচ্ছিল না, তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আমরা শুরুতে বলেছিলাম এই গল্পটি একটি সত্য কাহিনীকে কেন্দ্র করে, সুতরাং বুঝতেই পারছেন কতটা অত্যাচার একজন মানুষের উপর করা হতো। এখানে লুইস জোরে জোরে কান্নায় ভেঙে পড়ে। আজ তার বড় ভাইয়ের কথা তার অনেক মনে হচ্ছিল, যে তাকে সবসময় সাপোর্ট করেছে। আজ এই কষ্টের দিনে তার ভাই তার সাথে নেই। এরপর দেখা যায় তাদের দুইজনকে জার্মানদের একটি কারাগারে নিয়ে আসা হয়, যেখানে চারপাশে তাদের মতো হাজারো আমেরিকান সৈনিক ছিল। জার্মানদের হাতে ধরা পড়ে তারা আজ এখানে বন্দী। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জেলের ভেতর চারদিকে শুধু হাহাকার। কয়েদিদের এক মুহূর্তের জন্য এখানে শান্তি দেওয়া হয় না। জার্মান সৈনিকরা সবসময় তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল। এখানকার জেল পরিচালনায় যিনি ছিলেন, ওনার নাম ছিল কর্নেল অতনামি, যে আগেই সবাইকে হুঁশিয়ারি সংকেত দিয়ে দিচ্ছিল, এখান থেকে পালানোর চেষ্টা করলে তার পরিণতি হবে এক ভয়ানক মৃত্যু। একথা বলে সবাইকে যার যার কেবিনে পাঠিয়ে দেওয়া হয় এবং রাতের বেলায় যখন সব সৈনিক ঘুমানোর জন্য যাচ্ছিল, আমরা দেখতে পারি তাদের ঘুমানোর জায়গায় এতটাই নোংরা আর বাজে অবস্থা, যেখানে কোনো পশুরাও ঘুমাবে না। কিন্তু এদিকে তো তাদের আর কোনো কিছুই করার ছিল না, বাধ্য হয়ে সেখানেই সবাইকে ঘুমাতে হয়। পরদিন সকালে আবারও সব সৈনিকদের মাঠের ভিতরে লাইন করে দাঁড় করানো হয় এবং কর্নেল বলছিল, তোমাদের ভেতরে অলিম্পিক বিজয়ীকে? লুইস তার হাত ওঠায়। এরপর কর্নেল তাদেরই একজন সৈনিকের সাথে লুইসের দৌড় প্রতিযোগিতা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম লুইস শারীরিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল, তার ভেতরে আর চলার মতো শক্তি পর্যন্ত নেই। এ কারণে মাঠের ভেতরে লুইস শুয়ে পড়ে যায়। তার এমন অবস্থা দেখে কর্নেল লুইসকে বলছিল, তুমি কিভাবে একজন অলিম্পিক বিজয়ী হতে পারো? তুমি তো একজন সামান্য সৈনিকের কাছেই হেরে গেলে, তুমি অলিম্পিকের যোগ্য নাও। একথা বলা মাত্রই লুইসকে লাঠি দিয়ে জোরে জোরে মারতে শুরু করে। আসলে এখানে হয়তো কর্নেলের আগে থেকেই লুইসকে পছন্দ ছিল না, এজন্য বারবার সে শুধু লুইসকেই টার্গেট করছিল। তার মনে হয় লুইস বাকি সবার মতো কোনো সাধারণ সৈনিক নয়, তার ভেতরে অন্যরকম কোনো ব্যাপার রয়েছে। যাই হোক, এভাবে করে আর কয়েকদিন পার হয়ে যায়। তবে এই জেলের ভেতরে এমন কিছু আমেরিকান সৈনিক ছিল যারা এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তাদের এই চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। তারা সবাই জার্মানদের হাতে ধরা পড়ে গিয়েছিল এবং এরপর তাদের সাথে এমন অত্যাচার করা হয় যা দেখার মতো ছিল না। পরদিন সকালে লুইস আর ফিল একসাথে কাজ করছিল। তখন লুইস আকাশের দিকে তাকিয়ে ফিলকে জানায়, আমাদের কাঙ্ক্ষিত সময় আর বেশি দূরে না, হয়তো খুব তাড়াতাড়ি আমেরিকান সৈনিকরা এখানে আক্রমণ করবে।
আর আমরা সবাই মুক্ত হয়ে যাব। কিন্তু এদিকে তাদের দুইজনের কথা দূরে থেকে কর্নেল শুনে ফেলেছিল এবং রাতের বেলায় লুইস আর ফিলকে টেনে তুলে কর্নেল তার কোমরের বেল দিয়ে মারতে শুরু করে। এভাবে আরো কয়েকদিন পার হয়ে যায় এবং একদিন জার্মান রেডিও থেকে কয়েকজন লোক তাদের ক্যাম্পে আসে। তারা লুইসকে বলছিল, আমেরিকানরা তোমাকে মৃত হিসেবে ঘোষণা করেছে। তুমি কি চাও রেডিওর মাধ্যমে তোমার পরিবারের কাছে কোনো মেসেজ পাঠাতে যেন তারা বুঝতে পারে তুমি এখনো বেঁচে আছো? লুইস তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর লুইসকে একটি রেডিও সেন্টারের ভেতরে নিয়ে আসা হয়, যেখানে রেডিওর মাধ্যমে লুইস তার পরিবারকে বলছিল, মা, আমি এখনো বেঁচে আছি। আমি জার্মানদের একটি ক্যাম্পে ট্রেনিং করার জন্য এসেছিলাম। আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না। বাবাকে বলো সেজন্য আমাদের পুরনো বন্দুকটি রেডি করে রাখে। আমি বাড়িতে গিয়ে একসাথে শিকার করতে যাব। কথা বলে লুইস তার কান্না আর আটকে রাখতে পারেনি। সে জোরে জোরে কান্নায় ভেঙে পড়ে। আমেরিকা থেকে তার পরিবার লুইসের কথাগুলো শুনছিল। তারা ভালোভাবেই বুঝতে পারে লুইস জার্মানদের হাতে আটকা পড়েছে আর কোনোদিনও বাড়িতে ফিরে আসবে না। এদিকে লুইসকে একটি পেপার দেওয়া হয় এবং তাকে জার্মান অফিসাররা বলছিল, এই পেপারের ভেতরে লেখা কথাগুলো তোমাকে রেডিওতে বলতে হবে। আসলে এই পেপারের ভেতরে আমেরিকান সৈনিক এবং তাদের দেশের বিরুদ্ধে অনেক বাজে বাজে কথা লেখা ছিল। কিন্তু এদিকে সবকিছু পড়ার পর লুইস সাইন করতে অস্বীকার করে দেয়, কারণ সে চায় না তার দেশের সাথে বেইমানি করতে। তবে জার্মান অফিসাররা তাকে আবারও বলে, তুমি যদি আমাদের কথায় রাজি হয়ে যাও তাহলে তোমাকে এখান থেকে চিরদিনের জন্য মুক্ত করে দেওয়া হবে। তুমি আবারও আমেরিকা ফিরে গিয়ে তোমার পরিবারের সাথে দেখা করতে পারবে, একটা সুন্দর জীবন কাটাতে পারবে, তোমাকে আর এই কষ্ট করতে হবে না। কিন্তু এত কিছু বলার পরেও লুইস তাদের কথায় রাজি হয়নি। এজন্য আবারও তাকে সেই কারাগারের ভেতরে নিয়ে আসা হয়। ক্যাম্পের দরজা খোলা মাত্রই সবার আগে লুইস সেই কর্নেলকে দেখতে পাচ্ছিল, যে লুইসকে আবারও তার কারাগারে স্বাগত জানায় এবং লুইসকে বলছিল, আমি আগেই জানতাম তুমি কোনো সাধারণ সৈনিক নও, তোমার ভেতরে অন্য কোনো ব্যাপার আছে। আমরা চাইলে ভালো বন্ধু হতে পারবো, কিন্তু এমনটা কখনোই সম্ভব নয়, কারণ তুমি একজন আমেরিকান আর আমেরিকানরা হলো আমার পরম শত্রু। তবে তোমার একটা দিক খারাপ হলো তুমি সহজেই কোনো কথা মানতে চাও না, কিন্তু এই সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। আমি তোমাকে শিখাবো কিভাবে কথা শুনতে হয়। এরপর কর্নেল লুইসকে সব আমেরিকান সৈনিকদের সামনে দাঁড় করায় এবং তাদের বলছিল, তোমাদের সবাইকে এক এক করে লুইসের গায়ে ঘুষি বা থাপ্পড় মারতে হবে। আমি দেখতে চাই কার গায়ে কত শক্তি আছে। কিন্তু এদিকে আমেরিকান সৈনিকরা লুইসকে আঘাত করতে অস্বীকার করে। এজন্য কর্নেল এবার ফিলকে সামনে এনে বলছিল, তোমরা যদি লুইসকে আঘাত না করো তাহলে আমি নিজেই ফিলকে মারতে শুরু করব। কর্নেল তার লাঠি দিয়ে ফিলকে আঘাত করতে শুরু করে। পাশে দাঁড়িয়ে লুইস তার বন্ধুর এমন কষ্ট সহ্য করতে পারছিল না, এজন্য সে নিজে সবাইকে বলে, তোমরা আমাকে আঘাত করো। লুইসের কথায় এক এক করে সব সৈনিকরা লুইসকে মারতে শুরু করে। এতগুলো মানুষের আঘাতে লুইসের অবস্থা দেখার মতো ছিল না। তার চোখ, মুখ এবং শরীর দিয়ে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু এর পরেও লুইস সবকিছু সহ্য করে গিয়েছিল। তার উপরে এমন অত্যাচার দেখে আমরা বুঝতেই পারছিলাম মানুষ কতটা নির্দয় হতে পারে। এভাবে করে আরো কয়েক মাস কেটে যায় এবং চলে আসে শীতের সময়। আকাশ থেকে চারদিকে বরফ পড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম এই কারাগারের ভিতরে তাদের সবার জন্য একটি বিনোদনের আয়োজন করা হয়েছে, যেন একটু হলেও মনের কষ্ট দূর করা যায়। এমন সময় কর্নেল লুইসের একদম পাশে এসে বসে। সে লুইসকে বলছিল, আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমার অমরিতে ট্রান্সফার হয়েছে। তোমার সাথে হয়তো আর কোনোদিনও দেখা হবে না। এদিকে লুইস মুখে কোনো জবাব না দিলেও সে মনে মনে অনেক খুশি ছিল। শেষ পর্যন্ত তার অত্যাচার থেকে লুইস মুক্তি পাবে। কিন্তু কর্নেল যাওয়ার কয়েকদিন পরেই তাদের কারাগারের ভেতরে আমেরিকানরা বোমা হামলা করে। এই হামলায় তাদের মাঝের অনেকে মারাও যায়, আর যারা বেঁচে আছে তাদেরকে অন্য একটি কারাগারে শিফট করা হচ্ছিল, কারণ এখানে থাকার মতো কোনো অবস্থা এখন আর নেই। তবে অবাক করা বিষয় হলো তাদেরকে এখান থেকে অমৃতে নিয়ে আসা হয়, যেখানে কর্নেল ট্রান্সফার হয়েছে। লুইস যখন কর্নেলকে দেখতে পারে তার পায়ের তলা থেকে মাটি নিমিশেই যেন সরে গেল। পাশেই থাকা অন্য আরেকজন সৈনিক তাকে সামলায়। লুইস এখন ভালোভাবে বুঝতে পারছে তাকে আবারও কষ্টের শিকার হতে হবে। এখানে কর্নেল তাকে ছেড়ে কথা বলবে না। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম এই কারাগারের ভেতরের অবস্থা, যা আগের কারাগারের তুলনায় আর অনেকটাই জঘন্য। কয়েদিরা তিলে তিলে তাদের জীবন এখানে শেষ করছে। তাদের অবস্থা এতটাই খারাপ, কোনো কোনো কয়েদি তো ভালো মতো হাঁটাচলাও করতে পারে না। কিন্তু এর পরেও তাদের দিয়ে জার্মানরা কাজ করিয়ে নেয়। এখানকার কাজ হলো একটি নৌকা দিয়ে মাটির তলা থেকে কয়লা উদ্ধার করা, যা আমরা বুঝতেই পারছিলাম অনেক পরিশ্রমের কাজ। তাদের ভালো মতো খাবারও দেওয়া হয় না। সারাদিনে শুধুমাত্র একবার খাবার দেওয়া হয়, যা খেয়ে তাদের জীবন তারা পার করছে। তবে লুইস সহ বাকি সবাই যখন কাজে বের হয়েছিল, এমন সময় হঠাৎ করেই একজন কয়েদি উপর থেকে নিচে
নিচে পড়ে যায়, আর নিচে পড়া মাত্রই নিমিষেই তার মৃত্যু হয়ে গেল। এদিকে এটা দেখার পর তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, এমন তো তাদের সাথেও হতে পারে। এভাবে কয়েকদিন পার হয়ে গেলে একদিন লুইসকে একজন জার্মান সৈনিক ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিচে পড়ে গিয়ে লুইস তার পায়ে অনেক আঘাত পেয়েছিল, কিন্তু এর পরেও লুইস হার স্বীকার করেনি। সে আবার উঠে দাঁড়ায় এবং কাজ করতে শুরু করে। এখানে আমরা বুঝতেই পারছিলাম তাদের সাথে কেমন আচরণ করা হচ্ছে। বর্তমানে একটি রাস্তার কুকুরের চেয়েও তাদের জীবন অনেক কষ্টের। কিভাবে একজন মানুষ একবেলা খেয়ে এমন কষ্টের কাজ করতে পারে, তাও আবার চারদিকে হাড় কাঁপানো ঠান্ডা। এ যেন জীবন আর মৃত্যুর মাঝে কোনো এক লড়াই তাদের সাথে চলছিল। তবে এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত লুইসের সাথে কি ঘটবে? সে কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি তিলে তিলে ধ্বংস হয়ে যাবে তার জীবন? চলুন দেখার চেষ্টা করি। এরপর একদিন লুইস কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল। সে একটু বিশ্রাম করার জন্য রাস্তার মাঝারি এক জায়গায় বসে পড়ে, কিন্তু এদিকে জার্মান সৈনিক তাকে দেখে ফেলেছিল। সে লুইসকে ধরে কর্নেলের কাছে নিয়ে আসে আর বলছিল লুইস কোনো কাজ করছে না। লুইসের এমন আচরণে কর্নেল তাকে এক কঠোর শাস্তি প্রদান করে। এমন শাস্তি হয়তো এর আগে কখনো কাউকে দেওয়া হয়নি। কর্নেল তাকে অনেকগুলো কাঠের টুকরোর সামনে দাঁড় করিয়ে লুইসকে বলছিল, এর ভেতর থেকে একটি কাঠ তোমার মাথার একদম উপরে তুলে ধরো, আর যতক্ষণ পর্যন্ত আমি না বলবো কাঠ যেন নিচে না নামে। যদি নেমে আসে তাহলে তখনই তোমাকে শুট করা হবে। কিন্তু এদিকে কাঠের টুকরোগুলো এতটাই বড় আর ভারী ছিল, লুইস চাইলেও মাথার উপরে তুলতে পারবে না। তার উপর সারাদিন থেকে সে কোনো খাবারও খায়নি। তার গায়ে এতটুকু শক্তি নিয়ে সে এমন কাজ করতে পারে, কিন্তু না করলেও তো কর্নেল তাকে শুট করবে। এজন্য যে করেই হোক অনেক কষ্ট করে লুইস তার মাথার উপর কাঠের টুকরোটিকে তুলে ধরে। তবে বেশিক্ষণ সে তো আর সামলাতে পারবে না। ধীরে ধীরে করে আবারও তার হাত নিচে নামতে শুরু করে। চারপাশে থাকা সকল কয়েদিরাই মনে করছিল হয়তো লুইস তার জীবন আজকেই হারিয়ে ফেলবে, তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। জার্মান সৈনিকরা বন্দুক নিয়ে তার দিকে তাক করেছিল। মাটিতে পড়া মাত্রই তার জীবন শেষ। কিন্তু ঠিক এমন সময় লুইসের তার বড় ভাইয়ের কথাগুলো মনে পড়ে যায়। তার ভাই তো তাকে হার মানতে শিখায়নি, সে তো একজন অলিম্পিক বিজয়ী। এত সহজেই কি হার স্বীকার করবে? নিমিষের ভেতরেই লুইসের মনে যেন এক অন্যরকম জোশ চলে আসে, আর সে চিৎকার করে কাঠের টুকরোটিকে আবারও তার মাথার একদম উপরে তুলে নেয়। তার এমন কাজে চারদিকে থাকা কয়েদিরাও চিৎকার করছিল। এখানে লুইস এক নজরে কর্নেলের দিকে তাকিয়ে থাকে। কর্নেল তাকে বারবার বলছিল, আমার চোখের দিকে তাকিও না, এর পরিণতি তোমার জন্য ভালো হবে না। কিন্তু এদিকে লুইসের মনে এখন আর কোনো ভয় ভীতি নেই। সে তার কথায় তার চোখ নিচে নামায়নি। এজন্য কর্নেল তার হাতের লাঠি দিয়ে জোরে জোরে তাকে মারতে শুরু করে। একসময় লুইস মাটিতে শুয়ে পড়লে তার কেন জানি মনে হচ্ছিল এইসব আঘাত তার গায়ে এখন আর লাগে না। মারতে মারতে কর্নেল নিজেই অনেক ক্লান্ত হয়ে পড়ে, আর এক পর্যায়ে তাকে এখানে রেখেই চলে যায়। মাটিতে শুয়ে লুইস এতটাই ক্লান্ত, তার উঠে দাঁড়ানোর মতো শক্তিও সে এখন আর পাচ্ছে না। এর জন্য আজকের রাত লুইস এখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালবেলায় সকল আমেরিকান সৈনিকদের আবারও এক লাইনে দাঁড় করানো হয় এবং জার্মান সৈনিকরা তাদের বলছিল, আমাদের দেশের এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমাদের সবাইকে গোসল করার সুযোগ দেওয়া হবে, তোমরা সবাই নদীতে গিয়ে গোসল করো। কিন্তু এদিকে আমেরিকান সৈনিকরা চিন্তা করছিল হয়তো তাদের সবাইকে শুট আউট করে মেরে ফেলা হবে, এজন্য গোসল করানো হচ্ছে। সবাই আজ প্রায় কয়েক মাস পর গোসল করার জন্য আসে। তাদের চেহারায় যেন অন্ধকার নেমে এসেছিল, তা আমরা তাদের দেখে বুঝতে পারছিলাম আজকেই হয়তো তাদের শেষ দিন। কিন্তু এদিকে তাদের এই সব ধারণাই ছিল ভুল। তারা দেখতে পারে আকাশে একটি বিমান তাদের দিকে এগিয়ে আসছে। যখন বিমানটা অনেকটাই কাছে চলে আসে দেখা যায় এটা তো তাদেরই আমেরিকান সৈনিকদের বিমান। এর মানে হলো দুই দেশের মাঝে যুদ্ধ শেষ হয়ে গেছে। এজন্যই জার্মানরা তাদের গোসল করার জন্য বলছিল, কারণ তারা এখন মুক্ত। তাদের বাড়িতে তারা আবারও ফিরে যাবে। এদিকে বিমান থেকে অনেক খাবার নিচে ফেলে দেওয়া হয়, যা সবাই মিলে তাড়াহুড়ো করে খাচ্ছিল। আজ প্রায় 3 বছর পর তাদের এই কষ্টের জীবন থেকে তারা রেহাই পেল, যা হয়তো তারা কোনোদিনও ভুলতে পারবে না। সবাই এতটাই খুশি হয়েছিল, জোরে জোরে চিৎকার করে এই আনন্দ সবার মাঝে বিতরণ করে। কিন্তু এদিকে লুইস এখনো কিছু একটা নিয়ে চিন্তা করছে। তার মনে একটাই প্রশ্ন, কর্নেল কেন তাকে এতটা ঘৃণা করত? এর উত্তর জানার জন্য শেষবারের মতো লুইস কর্নেলের কেবিনে যায়, কিন্তু সেখানে কর্নেল ছিল না। কর্নেল অনেক আগে এখান থেকে চলে গেছে। মাটিতে বসে লুইস তার ছোটবেলার ছবিটিকে দেখছিল এবং শেষ পর্যন্ত আবারও আমেরিকায় ফিরে আসে। তার নিজের দেশের মাটিতে পা রেখে লুইস সবার আগে চুমো খায় এবং তার পরিবারের সবাইকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে শুরু করে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভির গল্পটির সমাপ্তি ঘটে। আসলে আমরা আগেই বলেছিলাম এই গল্পটি লুইস নামের একজন সত্যিকারের সৈনিকের জীবন থেকেই নেওয়া হয়েছিল এবং শেষের দিকে লুইসের রিয়েল ছবি আমাদের দেখানো হয়। আমরা দেখতে পারি লুইস 1946 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং সেই সাথে তার বন্ধু ফিল, সেও কিন্তু বেঁচে ফিরেছিল। সে নিজেও একটি মেয়েকে বিয়ে করে।
তবে একদম শেষ পর্যায়ে লুইস কিন্তু তার অলিম্পিক জেতার স্বপ্ন পূরণ করেছিল। এজন্য আমরা বলতেই পারি স্বপ্ন শুধু দেখলেই হবে না, তা পূরণ করার ক্ষমতাও থাকা দরকার, যা আমরা লুইসের জীবন থেকেই জানতে পারলাম। আশা করব লুইস এবং তার এই জীবন যুদ্ধের লড়াই আপনাদের অনেক পছন্দ হয়েছে।